ঋষভ পান্টকে নিয়ে বড়সড় চমক দিতে চলেছে। ট্রেড ডিল হতে চলেছে কেকেআর, দিল্লি, লখনৌ, মুম্বাইয়ের মধ্যে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আইপিএল শেষ হয়ে গেছে, কিন্তু আইপিএল শেষ হতে হতেই বড়সড় চমক বেরিয়ে আসছে ট্রেড ডিলকে নিয়ে। কারণ বেশ কিছু বড় প্লেয়ারের ট্রেড হতে চলেছে, সেরকমটাই খবর রয়েছে। তো কি কি আপডেট বেরিয়ে আসছে আইপিএল এর ট্রেড ডিল নিয়ে, সেই নিয়েই আমরা মূলত আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই বছরে কেকেআর তারাও ব্যর্থ হয়েছে, দিল্লির মতন দল তারাও ব্যর্থ হয়েছে। তো সেই ব্যর্থতা কাটিয়ে কিন্তু বেশ কিছু দল চাইছে নতুন করে ঘুরে দাঁড়াতে। সেখানে মুম্বাইয়ের মতন দল, এমনকি এলএসজির মতন দলও কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারেনি। তো অনেক জায়গায় অনেক কিছু সমস্যা হয়েছে। তো সমস্যার যেটা সব থেকে বড় ব্যাপার, 27 কোটি টাকা এই যে বড় একটা প্রাইস ট্যাগ ঋষভ পান্টের গায়ে লেগেছিল, তারপর থেকে লখনৌ সুপার জায়েন্টের ঋষভ পান্টের পারফরমেন্স অতীব খারাপ হয়েছে। দুটো সিজনে ক্যাপ্টেন হিসাবে জঘন্য ক্যাপ্টেনশিপ, এরকম ঋষভ পান্টের কাছ থেকে ক্যাপ্টেনশিপ আমরা অন্তত দেখিনি। অনেক বেটার ক্যাপ্টেনশিপ করতে তাকে আমরা দিল্লিতে দেখেছিলাম, কিন্তু ঋষভ পান্ট ক্যাপ্টেনশিপ জঘন্য করেছিল, এটুকু বলতে হবে। তার সাথে দুটো সিজনে ভয়ানক খারাপ ব্যাটিং, মানে এত খারাপও ব্যাটিং ঋষভ পান্ট করতে পারে আমাদের কোনো ধারণা ছিল না। কোথায় গেল সেই ঋষভ পান্টের সেই অ্যাগ্রেসিভ ব্যাটিং, কোথায় গেল ঋষভ পান্টের সেই ম্যাচ ফিনিশিং, খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না লখনৌ সুপার জায়েন্ট দলে গেলে কেন প্লেয়ারদের এরকম হয়। এর আগে কে এল রাহুলের ক্ষেত্রেও দেখেছিলাম পারফরমেন্স অনেকটা পুয়ার হয়েছিল, এমনকি ক্যাপ্টেনশিপও খুব খারাপ হয়েছিল। আসলে লখনৌ সুপার জায়েন্টের মাথার ওপর যিনি বসে রয়েছে তিনি ক্রিকেট, ফুটবল সব কিছু একটু বেশি বোঝেন, এই হচ্ছে ব্যাপার। তারা তাদের মতন করে দল চালানোর চেষ্টা করে, বিশেষত প্লেয়ারদের ওপর একটা হাই প্রেসার রাখে। তো সেই কারণেই দলের পারফরমেন্স যা হওয়ার তাই হয়েছে। তো ঋষভ পান্ট কিছুদিন আগেই ক্যাপ্টেনশিপ ছেড়েছে, তোমাদের জানিয়েছিলাম। তারপর পরই শোনা যাচ্ছিল ক্যাপ্টেনশিপ শুধু নয়, সে কিন্তু দলও ছাড়তে চলেছে। এমনকি সে কোনোভাবেই থাকতেই চাইছে না লখনৌ সুপার জায়েন্ট দলে। তো একটা সবারই আত্মসম্মান বলে ব্যাপার রয়েছে, সেই জন্যই কিন্তু ঋষভ পান্ট চাইছিল দল পরিবর্তন করে নিতে। এবার দেখো, ঋষভ পান্ট এমন একজন ব্যক্তি যাকে কিন্তু অবশ্যই ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, উইকেট কিপার, ব্যাটসম্যান, এমনকি ওপেনার হিসাবেও খেলিয়ে দেওয়া যেতে পারে। নাম্বার 3, নাম্বার 4-এ বেস্ট অপশান ফিনিশার হিসাবেও ম্যাচ ফিনিশ করার ক্ষমতা রাখে ঋষভ পান্ট। হয়তো দুটো সিজন খারাপ গেছে, কিন্তু প্লেয়ারটা যে জঘন্য প্লেয়ার, খারাপ প্লেয়ার, সেটা বলার মতন কোনো জায়গা নেই। নো ডাউট সে ভালো আইপিএলে পারফরমেন্স করে এসেছে। তো সেক্ষেত্রে কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু সবার আগে চেষ্টা করে একটা ক্যাপ্টেন সিকিওর করতে। কারণ রাহানের দুটো সিজনে ক্যাপ্টেনশিপ আমরা দেখেছিলাম পুয়ার ক্যাপ্টেনশিপ। রাহানে ব্যাটিং তুলনামূলক আমি বলবো ঋষভ পান্টের থেকে ভালো করেছে, কিন্তু তাও পুয়ার ক্যাপ্টেনশিপ সেইভাবে যে একটা দলকে এক করে রাখা সেটা কিন্তু করতে পারেনি। তো সেক্ষেত্রে বয়সও হচ্ছে রাহানের, সেই জায়গাতে তারা সবার আগে চাইছিল ঋষভ পান্টের মতন একজন ক্যাপ্টেনকে নিয়ে আসা, যে এলে উইকেট কিপার, ব্যাটসম্যান, ওপেনার, ফিনিশার অনেক অপশান এনে দিতে পারে, ভার্সেটাইল রোল কেকেআর দলের জন্য পালন করতে পারে। এবার চাইলেই কি প্লেয়ারকে পাওয়া যাবে? সেটা সম্ভব নয়। যদি সে সম্পূর্ণভাবে অকশানে আসতো, তাহলে কিন্তু অকশান থেকে কেকেআর একটা বড় সড়ো টাকা দিয়ে 20 কোটি টাকা পর্যন্ত দিয়ে তাকে নেওয়ার চেষ্টা করতো। কারণ কেকেআর কাছে ব্যালেন্স তো থাকবে অনেকটাই, সেই নিয়ে আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি যে কেকেআর পরের সিজনে অন্তত 50 কোটি টাকা নিয়ে যারা যেতে পারে, কিছু প্লেয়ারকে রিলিজ করলেই তারা অনেক টাকাই পেয়ে যাবে। তো সেক্ষেত্রে কথাবার্তা হয়েছিল, কিন্তু লখনৌ সুপার জায়েন্টের ডিমান্ড তো ভাই আলাদা কিছুই রয়েছে। লখনৌ সুপার জায়েন্ট কেকেআরের এমন কিছু প্লেয়ারকে চেয়েছিল, সেই প্লেয়ারদের কেকেআর কখনোই ছাড়বে না। প্রথম যে প্লেয়ারকে চেয়েছিল সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণের এই আইপিএলটা খুব ভালো যায়নি, কিন্তু বরুণ হচ্ছে টি-20 নাম্বার 1 বোলার। তো সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীকে কেকেআর কোনোদিনই দেবে না, এবং কেকেআরের স্টার প্লেয়ার সেটা সম্ভব নয়। ঠিক আছে, বরুণকে দেবে না যখন, তখন চেয়েছে সুনীল নারিনকে। ভাই আর এক বড় প্লেয়ার, আইপিএলের গোড বলা যেতে পারে। কখনো সুনীল নারিনকে দেয় কেকেআর? সেটাও কেকেআর দেবে না। কেকেআরের কাছে যদি আঙ্ক্রিস রঘুবংশী, রমনদীপের মতন বা রামমান পাওয়েলের মতন যদি প্লেয়ারকে চাইতো, তাহলেও কেকেআর হয়তো একটু ভেবে চিন্তে দেখতো। কিন্তু এমন প্লেয়ারদের চেয়েছে, সেক্ষেত্রে কেকেআর বলছে না ভাই, আমরা এই প্লেয়ারদের ছাড়তে পারবো না, অল ক্যাশ ডিলে এসো, চেষ্টা করে দেখতে পারি।
তো সেক্ষেত্রে না লখনৌ সুপার জায়েন্টের ডিমান্ড ছিল যে একটা কোয়ালিটি স্পিনার। তো সেক্ষেত্রে পরবর্তী সময়ে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে মানে কথাবার্তা শুরু হয় এবং দিল্লি ক্যাপিটালসে তোমরা জানো যে দুটো মালিকানা তাদের রয়েছে, একটা জেএসডব্লিউ রয়েছে আর একটা জেএমআর রয়েছে। তো জেএমআর গ্রুপ তাদের এই বছরে শেষ হয়ে গেল, এর পরের দুটো বছর কিন্তু জেএসডব্লিউ তারা কিন্তু দিল্লি ক্যাপিটালস দল চালাবে। তো সেক্ষেত্রে জেএসডব্লিউর সঙ্গে ঋষভ পান্টের একটা আলাদাই সেখানে সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক বলতে হয়। তো সেই জন্য কিন্তু জেএসডব্লিউ তারা কথাবার্তা বলতে শুরু করে যে লখনৌ সুপার জায়েন্টের সঙ্গে যে তোমাদের কি ডিম্যান্ড রয়েছে। তো সেক্ষেত্রে লখনৌ সুপার জায়েন্ট যেটা চায় যে আমাদের একটা কোয়ালিটি স্পিনার লাগবে, একটা ফিনিশার হলেও খারাপ হবে না। তো সেক্ষেত্রে দুজন প্লেয়ারকে কিন্তু চেয়েছিল, তার মধ্যে কুলদীপ যাদব এবং সমীর রিজভির মতন প্লেয়ার, একজন ব্যাটসম্যান একজন বোলারকে চেয়েছিল লখনৌ সুপার জায়েন্ট যে ঠিক আছে দুজন প্লেয়ারকে দাও এবং আমরা সেক্ষেত্রে কিন্তু প্লেয়ার দেবো। তো দুজন প্লেয়ারকে দিল্লিও দিতে চায়নি, দিল্লিও স্মার্টভাবে কাজ করেছে। দিল্লি বলছে না আমরা ভাই দুজন প্লেয়ারকে দিতে পারবো না, যে কোনো একজন প্লেয়ারকেই দিতে পারি, সমীর রিজভিকে নিয়ে নাও। তো সমীর রিজভিকের জন্য পুরোপুরি সেটা রিজেক্ট করা হয়। পরবর্তী সময়ে কুলদীপ যাদব সে কিন্তু সব কিছু ঠিকঠাক দিকেই এগোচ্ছে এবং কথাবার্তা হয়েই গেছে, প্রায় অফিসিয়াল হওয়া কিছু পেপার ওয়ার্ক সেগুলো বাকি রয়েছে, সেগুলো হলেই কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতে কুলদীপ যাদব সে কিন্তু যেতে চলেছে লখনৌ সুপার জায়েন্ট দলে এবং এই জায়গাতে তার জায়গায় আসছে কিন্তু অবশ্যই বড় নাম ঋষভ পান্ট। সে কিন্তু দিল্লিতে আসছে। এবার ঋষভ পান্টের 27 কোটি টাকা দিয়ে সেখানে কেনা হয়েছিল, অনেক টাকার ব্যাপার। 27 কোটি টাকা সেক্ষেত্রে কিন্তু দিল্লি দেবে না, অনেকটা স্যালারি কাট করেছে, স্যালারি কাট করে মোটামুটি 12 কোটি টাকা মতন স্যালারি কাট করছে, করে সে আসছে দিল্লিতে এবং দিল্লি থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই কুলদীপ যাদব। এবং দিল্লিকে যেটা পে করতে হচ্ছে ওই 1.5 কোটি টাকা মতন পে করতে হচ্ছে, কারণ 17 কোটি টাকা মতন 13.5 কোটি টাকা মতন কুলদীপ পেত এবং 1.5 কোটি টাকা ওই 15 কোটি সামথিং টাকা দিয়ে কিন্তু তারা পেয়ে যাচ্ছে অবশ্যই তাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার চলে আসছে ঋষভ পান্ট। তো এরকমভাবেই কিন্তু এই ট্রেড ডিলটা কমপ্লিট হচ্ছে। এমনকি সৌরভ গাঙ্গুলিকে কিন্তু পরের সিজনে যদি আমরা দিল্লি দলের একদম হেড কোচ হিসাবেও দেখি, অবাক হওয়ার মতন কিছু নেই, সেই রকমভাবেই কিন্তু কথাবার্তা এগিয়েছে। এবং এর সাথে সাথে আরও একটা কোচিং স্টাফে বড়সড় চেঞ্জ আসতে চলেছে, সেটা হচ্ছে যুবরাজ সিং কিন্তু দিল্লির দলে যুক্ত হতে পারে, অ্যাজ এ মেন্টর হিসাবেও যুক্ত হতে পারে বা অ্যাজ এ ব্যাটসম্যান কোচ মানে ব্যাটিং কোচ হিসাবেও নিযুক্ত করা হতে পারে। যাই হোক কোচিং স্টাফে কিন্তু যুবরাজ সিং আসছে এবং তার সাথে সৌরভ গাঙ্গুলি মিলে কিন্তু দিল্লি দলকে পরিচালনা করবে আগামী সিজনে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটা আসার সময়ের অপেক্ষা। তো কেকেআর যদি নিতে পারতো ভালো হতো, কিন্তু কেকেআর ওরকম স্টার প্লেয়ারদের ছাড়বে না, সেটা সবাই জানে। তো সেই কারণেই কিন্তু কেকেআরের সঙ্গে এই ডিলটা কমপ্লিট হয়নি। কিন্তু এর সাথে সাথে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরেও কিন্তু বেশ কিছু খবর বেরিয়ে আসছে। হার্দিক পান্ডিয়া পরের সিজনে মুম্বাইয়ে থাকছে না, হার্দিক বেরিয়ে যাচ্ছে। হার্দিককে নিয়েও ট্রেড করার চিন্তাভাবনা রয়েছে। একদিকে রাজস্থান তারা জয়সওয়ালকে দেবে বলেছে এবং তারা হার্দিককে চাইছে, কেকেআরও চেষ্টা করছে হার্দিককে তোলার। তো হার্দিককে নিয়েও কিন্তু সামনের দিকে বেশ টানাটানি চলবে সেটুকু বলা যায়। এমনকি সূর্যকুমার যাদব সেও কিন্তু বেরিয়ে যেতে পারে, সেটা হলে তো ভাই আরোই জমে যাবে বলতেই হয় ট্রেড উইন্ডো। তো অবশ্যই এই দিকে আমাদের নজর থাকবে যে কি হয় পরবর্তী সময় ট্রেড ডিলগুলো, যা যা আপডেট থাকবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল, অবশ্যই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও এই আপডেটগুলো পেয়ে যাবে। এবং যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।